সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা নিয়ে। এর পূর্বে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা তার সম্পূর্ণ সমাধান করেছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো মূলদ সংখ্যার ধারণা এই চ্যাপ্টার আলোচনা করতে গেলে প্রথমেই জানা দরকার মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যাগুলি জানার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানতে হবে যে বাস্তব সংখ্যাগুলি আছে, যেমন স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলিও আমাদের জানা প্রয়োজন। তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এবং q নট ইকুয়াল টু 0 অর্থাৎ হরের মান শূন্য হবে না, তাকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, এই মূলদ সংখ্যা ধারণা পেতে আমাদের বিস্তারিত জানা প্রয়োজন। তাই আমরা বাস্তব সংখ্যার যে নবম শ্রেণী যে বাস্তব সংখ্যার অধ্যায়টি আছে সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেই লিঙ্কও আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আমাদের নবম শ্রেণীর যে বাস্তব সংখ্যা সেখানে মূলদ সংখ্যার যে আলোচনাগুলি হয়েছে সেগুলি জানলে আমরা সহজেই বুঝতে পারব। তবুও আমাদের এখন কিছুটা জানা দরকার, যেমন মূলদ সংখ্যা। আমরা প্রথমেই বললাম যে মূলদ সংখ্যা সম্পর্কে ধারণা। এই যে মূলদ সংখ্যা সম্পর্কে ধারণা, তাহলে মূলদ সংখ্যা কি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে সকল নাম্বারকে p/q আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বা রেশনাল বলে, নাম্বার বলে। এখানে p এবং q দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা, p এবং q দুটোই হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে q নট ইকুয়াল টু 0 অর্থাৎ q এর মান শূন্য হবে না, অর্থাৎ যেটা হরে থাকবে তার মান শূন্য হবে না, এটা আমাদের দেখে নিতে হবে। তাহলে p/q আমরা এই যে মূলদ সংখ্যাকে আমরা q দ্বারা ডিনোট করি, অর্থাৎ বড় হাতের ইংরেজি q অক্ষর সেই দ্বারা আমরা ডিনোট করতে পারি। তাহলে মূলদ সংখ্যা মানে আমরা লিখতে পারি p/q মানে লিখতে পারি যেমন 2/3, 4/5, শুধু 4 মানে কি 4/1। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা আমরা দেখে নিলাম। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়। p এবং q দুটি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, বারবার বলছি q নট, অর্থাৎ হরের কোনো মান শূন্য হবে না। এক্ষেত্রে আমরা তাদেরকে মূলদ সংখ্যা বলবো। মূলদ সংখ্যা আর কি বললাম যে এখানে আমাদের কিছু জানা দরকার, যেমন স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে পরপর যে সংখ্যাগুলি আমরা পাবো, অর্থাৎ ধনাত্মক যে সংখ্যাগুলি পাচ্ছি পরপর, যেমন 1, 2, 3, 4, এগুলি সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এছাড়াও আছে অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু করে পরপর যে বাস্তব সংখ্যাগুলি আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু, আর অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু। ঠিক আছে, এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা কি, যে অখণ্ড সংখ্যা 0 থেকে যে ধনাত্মক সংখ্যাগুলি আছে, এছাড়াও যে ঋণাত্মক সংখ্যাগুলি আছে, সব নিয়ে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যদি আমরা যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় সেটাই দিয়ে মূলদ সংখ্যা হয়, এবং p/q হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাই মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে যেটাকে p/q আকারে লেখা যায় না, ঠিক আছে, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা কোষে দেখি 3-এর 1-এরটা প্রথমেই 1-এর যে সমস্যাটি দিয়েছে সেটা আমি পড়ে দেখব এবং সমস্যাটি সমাধান করব। নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q নট ইকুয়াল টু 0, যেখানে p ও q পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। ঠিক আছে, এবার 1-এর এরটা বলছে 7x = 14। আমরা দেখো এইরকম যে অঙ্কগুলি আমরা আগে করেছি তাতে আমাদের এই ধরনের সমাধান বলতে আমরা বাঁ দিকে এক্সেল অপশনগুলো রেখি বা আর ডান দিকে নিয়ে চলে যাই আমরা সংখ্যাগুলিকে, এবং এই যে বাম দিক এবং ডান দিক নিয়ে যাওয়ার সমাধানের কিছু নিয়ম আমরা জানি। তাহলে 1-এর প্রথমেই আমাদের কাজ হবে 1-এর অঙ্কটা টুকে নিই। 1-এর এ হচ্ছে 7x = 14। দেখো, এইরকম সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জানতে হবে, যে সমানের এই যে সমান আছে, সমান অঙ্কর মাঝে যদি সমান থাকে তাহলে বাঁ দিকে লিখতে হয় বা।
অর ইংরেজিতে, ঠিক আছে। এবার সাইনগুলো কিভাবে চেঞ্জ হবে, যদি এই দিক থেকে এই দিকে আসে কিংবা এই দিক থেকে এদিকে যায়, অর্থাৎ সমানের বাঁ দিক থেকে ডান দিকে কিংবা ডান দিক থেকে যদি বাঁ দিকে আসে, তাহলে এটা যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে, ঠিক আছে। আবার বলছি, মাঝে সমান থাকবে, এক্স হলো পদগুলো বাঁদিকে নিয়ে আসবো, বা এক্স ওয়াই যে কোনো অক্ষরই থাকতে পারে, আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব, বাঁ দিকে বা লিখব। এবার কি, যদি সমানের বাঁ দিকে যুক্ত থাকে সেটা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে বিযুক্ত হবে। যদি সমানের, আবার এটাও হতে পারে যে সমানের ডান দিকে কি আছে, মাইনাস আছে, তাহলে বাঁ দিকে এলে প্লাস হবে। তাহলে এরকমভাবে আবার বাঁ দিক থেকে ডান দিক কিংবা ডান দিক থেকে বাঁ দিক যেদিকেই যায় এই সাইনগুলোর এইভাবেই পরিবর্তন হবে, যোগ থেকে বিয়োগ, বিয়োগ থেকে যোগ, গুণ থেকে ভাগ এবং ভাগ থেকে গুণ। তাহলে এখানে 7x মানে হচ্ছে 7 গণিত এক্স, তাই না, এখানে ইন্টু আছে, তাহলে ইন্টু আমরা যদি সমানের ডান দিকে প্রথমেই এখানে বা লিখলাম, এরপর এক্স, এটা কি করব, ডান দিকে 14 আছে, তাহলে সংখ্যাটা কি করব, ডান দিকে নিয়ে যাব, তাহলে গণিত আছে, তাহলে এদিকে এলে কী হয়ে যাবে, ভাজিত। তাহলে এক্ষেত্রে আমি যদি কাটি তাহলে হবে 7 দুগুণে 14, 7 একে 7, বা এক্স সমান হবে 2/1, ঠিক আছে, এক্স সমান হলো 2/1। তাহলে আমাদের এখানে যেটা প্রকাশ করতে বলেছে যে পি বাই কিউ আকারে প্রকাশ, ঠিক আছে। তাহলে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করি আমরা, দেখো এখানে পি বাই কিউ, ঠিক আছে, আকারে প্রকাশ করে দিয়েছি 2/1। তাহলে এখানে আমাদের পি হচ্ছে 2 এবং কিউ হচ্ছে, পি হচ্ছে কিউ হচ্ছে 1। দেখো দুটোই পূর্ণ সংখ্যা পেয়েছি, দুটোই পূর্ণ সংখ্যা পেয়েছি, কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটি মূলত সংখ্যার আকারে প্রকাশ করলাম, ঠিক আছে, বোঝা গেল। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আবার আমাদের এই ভিডিওতে কমেন্ট করবে, আমরা আবার এগুলিকে পুনরায় বুঝিয়ে দেব। দেখো দুয়েরটা কি বলেছে, বিয়েরটা 4p + 32 = 0, এটা বলেছে। তাহলে আমরা লিখলাম 4p, এদিকে ছিল +32, তাহলে এদিকে হয়ে যাবে -32, বা যদি পিটা রাখি, এখানে পি এর সঙ্গে 4 ইন্টু আছে, তাহলে এদিকে যে ডিভাইডেড বাই হয়ে যাবে, অর্থাৎ ভাজিত হয়ে যাবে। তাহলে এখানে 32/4, যদি কাটি 4 8 32, এটা হচ্ছে 4 1 4, তাহলে মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে বা এখানে পি সমান হচ্ছে -8/1। এক্ষেত্রে দেখো আমাদের পি হচ্ছে 8 এবং কিউ হচ্ছে 1, মাইনাস আছে, তাহলে দুটোই কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানেও পি বাই কিউ আকারে প্রকাশ করা হলে আমরা লিখতে পারি পি বাই কিউ, লিখতে পারি এটা হচ্ছে পি বাই কিউ আকারে লেখা, ঠিক আছে। এরপর আমাদের যেটা হচ্ছে 3এরটা, সিএরটা কত বলেছে, সি বলছে আমাদের, সিএরটা দেখো, সিএরটা বলছে 11x = 0, তাহলে x = কী হবে 0/11, এখানে 0/11 হয়ে গেল, এটা ইন্টু ছিল, তাহলে এটা কি হয়ে গেল, ভাজিত হয়ে গেল। এক্ষেত্রেও দেখো পি বাই কিউ, তাহলে পি বাই কিউ হচ্ছে 0/11। এক্ষেত্রে দেখো পিটা হচ্ছে 0, কিন্তু কিউটা কত আছে, কিউটা কিন্তু 11 আছে, ঠিক আছে, কিউটা হচ্ছে 11। তাহলে এক্ষেত্রেও আমরা বুঝে গেলাম যে এটাও পি বাই কিউ আকারে লেখা গেল। তাহলে এগুলি মূলত সংখ্যার আকারেই লেখা যাচ্ছে। এবার ডিএরটা বলছে 5m - 3, ডিএরটা দেখো 5m - 3 = 0, তাই না। তাহলে -3 আছে, তাহলে 5m = এদিকে মাইনাসটা এদিকে চলে গেলে কী হবে, +3 হয়ে যাবে। তাহলে m = কত হবে 3/5, তাহলে এখানে পি বাই কিউ = 3/5 হচ্ছে, ঠিক আছে না। তাহলে এটাও কিন্তু আমাদের দুটোই দেখো পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এটা হচ্ছে মূলত সংখ্যা আকারে প্রকাশ। এখানে লিখে দেবো, এখানে কিন্তু পি সমান হচ্ছে 3, কিউ সমান হচ্ছে 5, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। এখানে হচ্ছে পি সমান হচ্ছে 0, কিউ সমান হচ্ছে 11, এখানে হচ্ছে পি সমান হচ্ছে
8 আর কিউ সমান হচ্ছে 1, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা লিখে দেবো -8 হবে। এবার দেখো ইয়েরটা কি বলেছে, ইয়েরটা বলছে যে 9y প্লাস 18 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 9y সমান হবে -18, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ডান দিকে গেলাম, আবার y সমান হবে -18/9, তাহলে এক্ষেত্রে 2, এটা 1, তাহলে y ইকুয়াল টু -2/1, তাহলে এক্ষেত্রেও আমাদের p হচ্ছে 2, q হচ্ছে 1, তাহলে এটাও কিন্তু আমাদের প্রত্যেকটি আমাদের মূলত সংখ্যা আকারে প্রকাশ করে যাচ্ছে। এরপর এফেরটা, এফ কত বলেছে, t ইকুয়াল টু এফ বলছে t ইকুয়াল টু 8 - 12t, তাহলে t লিখলাম, এটা ডান দিকে কি আছে -12, তাহলে হয়ে গেল +12, t ইকুয়াল টু 8, তাহলে দুটোর যোগফল কত 13t ইকুয়াল টু 8, বা t হচ্ছে 8/13, তাই না, ইন্টু ছিল, এদিকে কি হয়ে গেল, তো এখানেও আমাদের কি হলো, t সমান 8/13, তাহলে 8/13, তাহলে এটা হচ্ছে p এর মান, তাহলে আমরা লিখতে পারি p হচ্ছে 8 এবং q হচ্ছে 13, ঠিক আছে, তার মানে p/q ইকুয়াল টু 8/13। এবার আমাদের জিটা, জি কি বলেছে, জি বলছে 6y ইকুয়াল টু 5 + y, তাহলে দেখো এখানে কত আছে 6y, তাই না, তাহলে 6y এদিকে +y আছে, তাহলে বাঁ দিকে চলে এলো -y ইকুয়াল টু 5, বা তাহলে 5y ইকুয়াল টু 5, বা y ইকুয়াল টু 5/5, তাহলে এটা আমরা কাটলাম, তাহলে কত হচ্ছে y ইকুয়াল টু 1/1, তাহলে এক্ষেত্রে আমাদের p/q 1/1, তাহলে p সমান 1, q সমান হচ্ছে 1। তাহলে পুরো সব অঙ্কগুলি দেখো, আমাদের সব অঙ্কগুলি আমরা মূলত সংখ্যা আকারে প্রকাশ করি। এখানে বলছিল নিচের সমীকরণগুলি সমাধান করি, সমাধানও করেছি এবং বীজগুলিকে p/q আকারে প্রকাশও করেছি। এই যে একটা অঙ্ক বলে দেওয়া আছে, এটা তোমরা নিজে করবে, ঠিক আছে, যদি নিজে করে একটা অ্যান্সার বেরো, কারণ এটা প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা বসাতে পারে এবং আলাদা আলাদা উত্তর এটার হতে পারে, ঠিক আছে। দুইটা বলেছে y ইকুয়াল টু -5/4 হলে যাচাই করতে হবে, ডান দিকে বাম পক্ষ দুটো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে y এর একটা মান দেওয়া আছে, দুইটা দেখি আমরা, 2 y ইকুয়াল টু -5/4, ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। এবার আমাদের বাম পক্ষ ডান পক্ষ করে লিখি, বাম দিকে কত আছে -y, ওই ব্র্যাকেটের মধ্যে y, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মানটা বসাই, y এর মান কত মাইনাস, তাহলে মাইনাস দিলাম, ঠিক আছে, তারপর এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, আবার মাইনাস দিলাম, এরপর এর মানটা কত -5/4, ঠিক আছে। তাহলে দেখো এখানে y এর মানটা তো -5/4, এখানে মাইনাসটা লিখলাম, এখানে মাইনাসটা লিখলাম, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কত আছে মাইনাস, আরেকবার লিখি, তাহলে +5/4, তাহলে এখানে প্লাস আর মাইনাসে কী হবে -5/4, আর ডান পক্ষ কী আছে, ডান পক্ষ তো আমার আছে y, ঠিক আছে, ডান পক্ষ আছে y, এর মান কত -5/4, তাহলে দেখো বাম পক্ষ -5/4, ডান পক্ষ -5/4, তাহলে লিখতে পারি যে এটা প্রমাণ যাচাই করতে বলেছিল, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, একসঙ্গে লিখেও করা যায়, বাম পক্ষ ডান পক্ষ লিখে করলাম। এরপর আমাদের 3-এর অঙ্ক হলো, 3-এর এখানে x এর একটা মান দিয়ে দিয়েছে এবং এখানে যে সংখ্যা মানগুলি দিয়েছে সেখানে x এর মানটা বসিয়ে একটা মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা মানগুলি নির্ণয় করি। 3-এর একটা x এর মান বলে দিয়েছে
সংখ্যা আমরা হচ্ছে 2x প্লাস 5, তাহলে আমরা 2x মানে 2 ইন্টু এক্স, তাই না? তাহলে যদি আমরা 2 ইন্টু এখানে এক্সের মানটা বসাবো কত, -3/8, মাইনাস আছে তার জন্য ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম, প্লাস এখানে কত হচ্ছে 5, তারপরে ইন্টু আছে তো, তাহলে এখানে কত 2, এখানে হচ্ছে 8, তাহলে আমরা 4 দুগুণ 8 কাটতে পারি, তাহলে 4 দুগুণ 8 যদি আমরা এখানে কেটে দিই তাহলে এটা হচ্ছে -3/4, এটা হচ্ছে +5 মানে 5/1 লিখে দিলাম। তাহলে দুটো লসও কত, দুটো লসও হচ্ছে 4, তাহলে দুটো লসও যদি 4 হয়, 4 একে 4 তার মানে হচ্ছে -3, এখানেও 4 একে 4 তার মানে হচ্ছে 4 5 20। আমরা কি করি, হরের সঙ্গে প্রথমে ভাগ করি, যেটা বেরোয় তারপর লবের সঙ্গে গুণ করে দিই, ঠিক আছে? তাহলে 20 থেকে কত বাদ, 3 বাদ, 20 থেকে 3 বাদ দিলে কত হয় 17, তাহলে 17/4, তার মানে এটা আমরা লিখতে পারি 4 পূর্ণ 1/4, ঠিক আছে? তাহলে এই 2x প্লাস 5 এর মান বেরোলো 4 পূর্ণ 1/4, যেখানে x সমান হচ্ছে -3/8। এরপর আমরা দুয়েরটা করব। দুয়েরটা কি বলেছে, দুয়েরটা মানে বিয়েরটা, এখানে বিয়েরটা বলছে যে বিয়ের x প্লাস 3/8, তাহলে আমাদের এখানে x এর মান কত আছে -3/8, এখানে আমাদের আছে +3/8। তাহলে একই রকম যদি সংখ্যা থাকে এবং তাদের চিহ্ন অর্থাৎ সাইন যদি আলাদা আলাদা হয়, তাহলে আমাদের কি হয়ে যায়, এটা 0 হয়ে যায়। তাহলে এখানে দেখো 3/8, এখানেও 3/8, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তার জন্য এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? সহজ উপায়, যদি একই সংখ্যা থাকে এবং তাদের চিহ্ন আলাদা হয় তাহলে 0 হবে, ঠিক আছে? এরপর সেটা কি বলেছে, সেটা বলেছে যে 5 - x, ঠিক আছে? এবার তাহলে আমরা 5 মাইনাস দ্বিতীয় বন্ধনী দেব মাইনাস x এর মানটা বসাবো, x এর মান কত আছে -3/8, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তাহলে মাইনাস এখানে হচ্ছে মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে +3/8। তাহলে আমাদের যদি এটা লিখি তাহলে প্লাস মাইনাস -3/8, ঠিক আছে? তাহলে এটা লসও কত হবে 8, কিছু নাই মানে 1 আছে, তাহলে 8 একে 8 মানে 5 8 40, এখানে হচ্ছে যোগ করলে কত হচ্ছে 8 একে 8 মানে হচ্ছে 3, তাহলে 40 থেকে 3 বাদ দিলে হয় 37/8। তাহলে আমরা যদি ভাগ করি, এটা মিশ্র ভগ্নাংশ করে দিই, এটা আমাদের আছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে হচ্ছে 4 8 32, 32, এখানে কত হচ্ছে 5, তাহলে 4 পূর্ণ 5/8। তাহলে ক্ষেত্রে আমাদের 3-এর এ বি সি তিনটেই সমস্যা সমাধান, 4-এর অর্থাৎ ডি এরটা যেটা দেওয়া আছে যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিজেই মূলত সংখ্যা বসাতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নিজের ইচ্ছে মতো একটা সংখ্যা বসিয়ে অঙ্কটা করব, কারণ এর বিভিন্ন উত্তর হতে পারে, তাই অঙ্কটা করলাম না। যদিও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমরা সমস্যাটার সমাধান করব। এরপর আমাদের 4-এর অঙ্কগুলি, 4-এর অঙ্কগুলি সে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যাগুলি লিখি। অর্থাৎ এখানে যেমন বলে দিয়েছে যে 9/11 প্লাস এখানে হচ্ছে একটা শূন্যস্থান দিয়ে দিচ্ছি =0। আমরা একটু আগেই বললাম যে 0 কখন হয়, যখন দুটি একই সংখ্যা থাকে এবং তাদের সাইনগুলো অর্থাৎ চিহ্নগুলো আলাদা থাকে, ঠিক আছে? আবার এভাবেও করা যায় যে এখানে যে যোগফলটা থাকবে, আমরা জানি যোগফল যদি দিয়ে দেয় আর একটা সংখ্যা দিয়ে দেয়, তাহলে যোগফল থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে অপর সংখ্যাটি পেয়ে যায়। তাহলে 0 থেকে যদি বিয়োগ করা হয় এটা -9/11 হবে। আবার যদি এরকম ভাবি যে দুটোর সাইন আলাদা আলাদা করলে 0 হয়, তাহলে এটা যা আছে সাইনটা শুধু আলাদা লিখবো এবং ওই সংখ্যাটিকেই আমরা লিখে দেবো। দুটোই করা যেতে পারে, ঠিক আছে? তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবে। তাহলে প্রথমটা হচ্ছে দেখি 4-এর এটা, 4-এর এ কত আছে 9/11 প্লাস এখানে একটা ফাঁকা ঘর আছে =0। তাহলে আমরা যেটা বললাম যে যদি অপোজিট সাইন হয় তবেই 0 হয়, একই সংখ্যা হতে হবে এবং সাইনটা আলাদা। এখানে কি সাইন আছে প্লাস, তাহলে যোগ করব, তাহলে এখানে কী হবে -9/11, এটা করতে পারি -9/11। এবার যদি আমরা আর একটা নিয়মে করি কি,
যে যোগফলকে আমরা যদি একটি সংখ্যা যদি দেওয়া থাকে সেটা যদি বিয়োগ করে দিই, যেটা পাবো সেটা তার অপর সংখ্যাটি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এটাকে তো আমরা অপর সংখ্যা বলছি আর এটাকে একটি সংখ্যা, তাহলে 0 - 9/11 এটাই হচ্ছে যোগফল। তাহলে যোগফল থেকে কি করব, একটি সংখ্যা বিয়োগ, তাহলে অপর সংখ্যা, এক্ষেত্রেও আমার -9/11ই পাবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের মুখোমুখি করে দেওয়া হবে আর এটি ক্যালকুলেশন করে লিখতে হবে। দুটোর মধ্যে যেটা তোমাদের ভালো লাগে সেইটাই করবে। এরপর বিয়েরটা কি বলেছে, বিয়েরটা বলছে যে বিয়েরটা আমরা দেখে নিই। দেখো বিয়েরটা প্রথমেই শূন্যস্থান দিয়ে দিয়েছে। ঠিক আছে, বিয়েরটা প্রথমেই শূন্যস্থান দিয়েছে, তারপর কি দিয়েছে প্লাস, তারপর ব্র্যাকেটের মধ্যে -21 = 0। এক্ষেত্রে আমরা যদি আবার বলি যে 0 কখন হবে, যখন অপোজিট সাইনের যোগ হবে এবং সংখ্যাটি একই হতে হবে। তাহলে এই তো কত আছে -21/29, তাহলে এখানে হবে +21/29। আবার যদি এটা করি, এটা থেকে এটা বিয়োগ করি তাহলেও তাই হবে। দেখবে 0 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -21/29, এটা যোগফল আর এটা হচ্ছে একটি সংখ্যা, তাহলে এটি অপর সংখ্যা, তাহলে 0 এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 21/29। তাহলে দেখো অ্যান্সার বেরিয়ে এলো 21/29, তাই না? তাহলে দুটোভাবেই আমরা করতে পারি। ঠিক আছে, এরপর আমরা 3-এরটা দেখব। সিয়ারটা কি বলেছে, সিয়ারটা বলেছে 7/19 গণিত শূন্যস্থান = 1। দেখো এরকম আছে, তাই না? এবার যদি এটা থাকে, আমরা জানি কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়, কোনো সংখ্যাকে তার অনন্যক কি, আমরা যদি কোনো সংখ্যাকে x ধরি, ঠিক আছে, x এর অনন্যক হবে 1/x, তাহলে সেই সংখ্যাকে 1 করে লিখে দিলেই আমরা তার অনন্যক পেয়ে যাই। এটি হচ্ছে অনন্যক। তাহলে অনন্যক কাকে বলে, কোনো সংখ্যা আমি বললাম সেই সংখ্যা যদি 1 লিখে দিই, অর্থাৎ কি হবে, সেটা কি হয়ে যাবে, সেটি 1 করে দিলে সেটি ভাগ হয়ে গেল। এবার তখন কি হয়ে যাবে, এইটা যেটা আমরা পাবো, তা এই দুটোর গুণফল সবসময় আমরা 1 পাবো। তাহলে কোনো সংখ্যা এবং তার অনন্যকের গুণফল, তাহলে এখানে কত আছে 7/19, তাহলে অনন্যক কত হবে 19/7। তাহলে এই ক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি, দেখো 1 পাবো। ঠিক আছে, আবার যদি আমরা ওই নিয়মে বলি, এখানে কি বলেছে, দুটোর গুণফল বলে দিয়েছে 1, তাহলে গুণফল যেটা বলে দিয়েছে সেইটাকে আমরা কি করব, ভাজিত করে নিলাম। ঠিক আছে, নিয়ে 7/19 গুণফল বলেছে, তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে এটা যদি আমরা লিখি 1 গণিত, এটা কি হয়ে যাবে, ভাজিত থাকলে ডান দিকটা উল্টে যায়, তাহলে হচ্ছে 19/7। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 19/7। ঠিক আছে, তাহলে দেখো আমরা মুখোমুখি করে দিতে পারছি, আবার ক্যালকুলেশন করে, যদি কঠিন দিয়ে দিই মানে অন্য অঙ্ক দিয়ে দিই, তখন আমরা ক্যালকুলেশন করে এইভাবেই বের করবো। ভাগফল দেওয়া আছে, ভাগফল থেকে একটি সংখ্যা যদি আমরা গুণফল দেওয়া আছে, সেখান থেকে একটি সংখ্যা নিয়ে ভাগ করে দিই, তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়ে যাব। আর যদি 1 দিয়ে দিই, তাহলে খুব সহজেই আমরা অনন্যকটা লিখে দিলেই পেয়ে যাব। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিএরটা দেখো কি বলেছে, ডিএরটা বলছে -5 গণিত ব্র্যাকেটের মধ্যে কত লিখতে হবে এবং = 1। তাহলে ডিএরটা বলছে, তাহলে আমরা 1 কখন পাবো, দেখি আমরা কি বলেছি, তার অনন্যক দিয়ে। ঠিক আছে, তাহলে যে সংখ্যা আছে, যে চিহ্ন আছে সেটাই থাকবে। তাহলে -5 এর অন্য কত হবে -1/5। ঠিক আছে, তাহলে অনন্য কী হলো -1/5। 1 আবার যদি এইভাবে বের করি, দেখো 1 ভাজিত -5, তাহলে কী হবে 1 গণিত কি নিচে কিছু নেই, মানে 1 আছে তো, তাহলে উপরে কী হয়ে যাবে -1/5। তাহলে এটা গুণ করলে কত হবে -1/5। দেখো হয়েছে -1/5। আবার কত বলে দিই সেখানে, দেখো কত 15/23, তাহলে এর অনন্যক কত উল্টে যাবে -23/15। আমরা ওইভাবেও দিতে পারি। ঠিক আছে, এটাকে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে অনন্যকের কিন্তু চিহ্নগুলো একই থাকছে, শুধুমাত্র সংখ্যাটা উল্টে যাচ্ছে। ঠিক আছে, মাইনাসে তবেই প্লাসটা হবে। এবারে দেখো এই অঙ্কটা, সেটা কত আছে -f এর অঙ্কটা আছে -8/3 গণিত -21/20। তাহলে -8/3 গণিত -21/20
20, তাহলে আমাদের এটা মাইনাস মাইনাসে প্রথমেই প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস দুটোই মাইনাসে তাহলে প্লাস হয়ে গেল, ঠিক আছে, প্লাস লিখে দিলাম। 3 7 21, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 2 8, 4 5 20, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 14/5, তাহলে 14/5। এটা আনসার থাকতে পারে 2 পূর্ণ 4/5, ঠিক আছে, 14/5 মানে হচ্ছে 2 পূর্ণ 4/5। তাহলে কষে দেখি 3-এর 1 থেকে 4 পর্যন্ত সমস্যাগুলির সমাধান করলাম এবং আলোচনাও করে দিলাম। এই 1 থেকে 4-এর মধ্যে কোনো অঙ্কটি বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে এবং ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরেও আমরা এই কোষে দেখি 3-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।